রূপনগর রাজ্যের রাজা মহেন্দ্র কুমার। যেমনই তার প্রতাপ, ঠিক তেমনি দিকে দিকে তার নাম ডাক। রাজকোষ ভর্তি ধন সম্পত্তি, ঘোড়াশালে ঘোড়া, হাতিশালে হাতি, কোনো কিছুতেই রাজা মহেন্দ্র কুমারের কমতি নেই। তার শুধু একটাই দুঃখ, দুইজন রানী থাকার পরেও তার কোনো সন্তান নেই। একদিন সকালে রাজা মহেন্দ্র কুমার রাজবাড়ির বারান্দায় অন্যমনস্ক হয়ে বসে আছে। কি হয়েছে মহারাজ? আপনাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে আপনি বেশ চিন্তিত। তুমি তো জানো রানী, দুনিয়ার আর কোনো কিছু নিয়ে আমি চিন্তা করি না। শুধুমাত্র এই একটা জিনিস নিয়ে আমার এত দুশ্চিন্তা। বুঝতে পেরেছি মহারাজ। কি আর করবেন বলুন মহারাজ, আমাদের ভাগ্যে পুত্র সুখ নেই। আমার দুইজন রানী থাকার পরেও জানি না কেন আমার বংশে কোনো প্রদীপ এলো না। দুঃখ করবেন না মহারাজ, দুঃখ করে আর কি হবে বলুন। শুধু শুধু আপনি অসুস্থ হয়ে পড়বেন, আর আপনি অসুস্থ হয়ে গেলে এই এত বড় রাজ্য কে চালাবে? ঠিক বলেছ রানী, আমি যতদিন আছি ততদিন এই রাজ্য ভালো করে চালাতে হবে। জানি না আমার অবর্তমানে এই রাজ্যের কি হাল হয়। মোহনা নামে রাজার এক রানী আছে। রাজাকে নিয়ে তার একদমই চিন্তা নেই। সব সময় সে নিজের কথা ভাবে, সুন্দর সাজগোজ নিয়ে পরিপাটি হয়ে থাকে। আজ একটা মাস হতে চললো, কোনো শাড়ি কেনা হয় না। মহারাজকে বলে এবার পাশের রাজ্য থেকে 100 শাড়ি আনতে হবে। এই নিন রানীমা, আপনার জন্যে তেল গরম করে এনেছি। সব কাজে এত দেরি করিস কেন বলতো? তুই জানিস না দেরি করা আমি একদম পছন্দ করি না। ক্ষমা করবেন রানীমা, তেলটা গরম করতে গিয়ে একটু সময় লেগে গেল। হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন আর বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না। তেলের বাটিটা আমার কাছে দে। আচ্ছা রানীমা, আপনি একটা বিষয় খেয়াল করেছেন? মহারাজের মুখ থেকে যেন সব হাসি খুশি উড়ে গেছে। মহারাজ যদি নিজে খুশি না থাকে সেক্ষেত্রে আমার কি করার আছে? আমি তো আর তাকে হাসতে বারণ করিনি। আমি সেই কথা কইছি না রানীমা, আমার মনে হচ্ছে নিঃসন্তান হবার কারণে মহারাজের এই দুঃখ। সৃষ্টিকর্তা যখন আমাদের ভাগ্যে সন্তান সুখ লেখেনি, তখন আর বৃথার দুঃখ করে কি হবে? যত সব। রূপনগর রাজ্যের মন্ত্রী ছিল খুবই ভালো মানুষ। বলতে গেলে মহারাজের অনুপস্থিতিতেও সে রাজ্যকে মহারাজের মতোই আগলে রাখত। কিন্তু মন্ত্রীর স্ত্রী শিউলি ছিল খুবই কুচক্রী প্রকৃতির মানুষ। কি গো, আজকে তুমি রাজবাড়ি যাবে না? এত বেলা হয়ে গেল যে এখনো বাড়িতে বসে আছো যে? রাজবাড়িতে গিয়েও বা কি হবে? আমি কোথাও শান্তি পাচ্ছি না। মহারাজের মুখের দিকে তাকালে যে আমার কষ্ট হয়। তিনি এই রাজ্যের মহারাজ, তার ধন সম্পত্তির কোনো অভাব নেই। তাহলে এত দুঃখ কিসের উনার? তুমি তো সবই জানো, আমাদের রাজ্যের রাজার কোনো রাজপুত্র নেই। একজন রাজার এর থেকে বড় কোনো দুঃখ আর কি হতে পারে? মহারাজের দুঃখ না হয় বুঝলাম, কিন্তু তা নিয়ে তোমার এত দুঃখ কিসের? তিনি আমাদের মহারাজ, ওনার দুঃখে আমাদের দুঃখ হবে না? অন্য সবার দুঃখ হলেও রাজার দুঃখে তোমার এত কষ্ট পাবার দরকার নেই। আরে তুমি বুঝতে পারছো না কেন? মহারাজের কোনো রাজপুত্র না থাকায় ওনার মৃত্যুর পর এই রাজ্যের রাজা হতে পারবে তুমি। ছি শিউলি, তোমার চিন্তা ভাবনা এতটা নীচ। মহারাজের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমি এই রাজ্যের রাজা হব? কোনোদিনও না। সে তুমি যাই বলো না কেন, মহারাজের ঘরে কোনো দিন পুত্র সন্তান আসবে না। মহারাজের মৃত্যুর পর তুমি হবে এই রাজ্যের রাজা, আর আমি হব মহারানী। এদিকে রাজবাড়ির অন্দরমহলের সবকিছু দেখাশোনা করে মাধুরী। কোনো কাজের ধারের কাছেও যায় না ছোট রানী মোহনা। এ নিয়ে মোহনার ওপর মাধুরীর সব সময় রাগ থাকে। দাসী মোহনা কোথায়?
ছোট রানী তো নিজের ঘরে বসে আছেন, আমি ওনার জন্যে তেল গরম করে দিয়ে এসেছি। তোকে না কতবার বলেছি ওই ছোটর জন্য কোনো কাজ তুই করবি না। কিন্তু রানীমা, সেটা কি করে হয়? উনি তো মহারাজের স্ত্রী, এই রাজ্যের রানী। ওনার আদেশ আমি কি করে অমান্য করি বলুন? ঠিক আছে, তোর কিছু করতে হবে না, এবারে যা করার আমিই করছি। কথা বলতে বলতে বড় রানী মাধুরীর রাগ যেন সপ্তমে উঠে যায়। সে ছোট রানীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ছোট রানী মোহনা তখনও রূপচর্চা করে যাচ্ছিল। তুই এখনো নিজের ঘরে বসে আছিস ছোট? তোকে না বলেছি মহারাজকে সকালের জল খাবার আজকে তুই দিবি? তুমি থাকতে শুধু শুধু আমায় নিয়ে কেন টানাটানি করছো দিদি? তুমি তো নিজেই মহারাজের জল খাবার দিয়ে আসতে পারো। তাই বলে সব সময় কি আমি করব? তুই তো কখনো একটা কাজও করে দেখিস না। তুমি মহারাজের বড় রানী, তাই সব কাজ তোমাকেই করতে হবে। ওটি আর হচ্ছে না ছোট। এখন থেকে তোকেও প্রতিদিন কাজ করতে হবে, তা না হলে মহারাজকে বলে ঘাড় ধাক্কা দিয়ে তোকে এই রাজবাড়ি থেকে আমি বের করে দেব। ও, তুমি আমায় ঘাড় ধাক্কা দেবে আর আমি বুঝি বসে থাকবো? ডাকো না, ডাকো মহারাজকে, তারপর দেখি কে কাকে রাজবাড়ি থেকে তাড়ায়। অন্দরমহলে চিৎকার চেঁচামেচি শুনে মহারাজ ছুটে আসে। এসে দেখতে পায় তার দুই রানী প্রচণ্ড ঝগড়া শুরু করেছে। এসব কি রানী, তোমরা দুজনে এভাবে ঝগড়া করছো কেন? দেখুন না মহারাজ, আপনার বড় রানী কি বলছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজবাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ হ্যাঁ, দেবই তো। রাজবাড়ির সব কাজ আমি একা করতে পারবো না, আমার মতো তোকেও কাজ করতে হবে, তা না হলে সত্যি ঘাড় ধাক্কা দিয়ে রাজবাড়ি থেকে বের করে দেব। তোমরা একটু চুপ করবে? এমনিতে আমার মনে করো শান্তি নেই, তার ওপর রোজ রোজ তোমাদের এই ঝগড়া আমার আর কিছুই ভালো লাগে না। হ্যাঁ, আমি কিছু বলতে গেলেই আপনার শুধুই একই কথা। শুনুন মহারাজ, এই বড় রানীকে রাজবাড়ি থেকে বার না করলে আমি কিন্তু আপনার সাথে আর থাকবো না। তোমাদের যা খুশি তাই করো, আমি আর এই রাজবাড়িতে এক মুহূর্তও নেই। রেগে মেগে মহারাজ মহেন্দ্র কুমার একটা ঘোড়া নিয়ে রাজবাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে যথাসময়ে মন্ত্রী এসে রাজবাড়িতে উপস্থিত হয়েছে। রাজদরবারে মহারাজকে দেখতে না পেয়ে অন্দরমহলের দিকে যেতে থাকে মন্ত্রী। দাসী, মহারাজ কোথায়? এত বেলা হয়ে গেল, কিন্তু রাজদরবারে এখনো মহারাজ এলো না যে? ইয়ে মানে মন্ত্রী মশাই, দুই রানীমার ভেতর খুব ঝগড়া হচ্ছে, মহারাজ এসেও তাদের থামাতে পারেননি। কি বলছো এসব দাসী? তারপর কি হলো? তারপর আবার কি হবে, মহারাজ রেগে মেগে রাজবাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ঠিক আছে দাসী, তুমি তাহলে যাও, আমি দেখছি কি করা যায়। মহারাজের দুঃখটা কেউই বুঝল না। এমনিতে সন্তান না থাকায় সব সময় মনোকষ্টে থাকেন, তার উপর প্রতিদিন এই রানীমাদের ঝগড়া। যদি কোনোভাবে মহারাজকে সুখী করা যেত, তাহলে শত কষ্ট হলেও আমি তাকে সুখী করার চেষ্টা করতাম। হে সৃষ্টিকর্তা, এবার তো তুমি মহারাজের ওপরে মুখ তুলে তাকাও। এদিকে রাগে দুঃখে মহারাজ মহেন্দ্র কুমার ঘোড়া ছুটিয়ে বনের ভেতর এসে পৌঁছেছে। একটা বড় গাছের নিচে ঘোড়াটাকে বেঁধে রাখে। এই দুঃখ নিয়ে আমি আর প্রাসাদে ফিরে যাব না। আমার এত কিছু থাকার পরেও কোনোভাবেই মানসিক শান্তি মিলছে না। একজন ভিক্ষুকও এখন আমার থেকে বেশি সুখী। ঠিক এমন সময় এক আশ্চর্য ঘটনা ঘটে। দূর থেকে মহারাজ মহেন্দ্র কুমারকে দেখতে পায় এক সাধু বাবা গভীর বনে। রাজাকে দেখে সে বেশ অবাক হয়। মহারাজ মহেন্দ্র কুমার, কিন্তু এই অসময়ে এই গভীর বনে মহারাজ কি করছেন? ওনার মুখ আমি স্পষ্ট বুঝতে পারছি, নিশ্চয় ওনার কোনো বড় সমস্যা হয়েছে। কি হয়েছে মহারাজ মহেন্দ্র কুমার?
তুই এই অসময়ে গভীর বনে। সাধু বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো কোনোদিন আপনাকে দেখিনি। আমি যে অন্তর্যামী রে, আমি ঠিক বুঝতে পারছি তুই নিশ্চয়ই বড় কোনো সমস্যায় পড়েছিস। হ্যাঁ সাধু বাবা, আপনি ঠিক ধরেছেন, আমি মস্ত বড় এক বিপদে পড়ে গেছি। আমাকে সবটা খুলে বল, কি হয়েছে তোর? আমি সব মুশকিল আসান করে দেব। সাধু বাবা, রাজ্যে আমার ধন সম্পত্তি সম্মান কোনো কিছুর অভাব নেই। শুধু আমার একটাই দুঃখ, তা হলো আমার ঘরে কোনো পুত্র সন্তান নেই। বুঝতে পেরেছি, এর জন্যই তোর মুখে হাসি হারিয়ে গেছে, তাই তো? শুধু এই একটা কারণ নয় সাধু বাবা, আমার দুই রানী, কিন্তু কারো মাধ্যমে আমার সন্তান প্রাপ্তি হলো না। এই অশান্তির ভেতরে প্রতিদিন অন্দরমহলে দুই রানীর ঝগড়া চলে। আমি আর এই কষ্ট নিতে পারছি না সাধু বাবা, তাই মনের দুঃখে সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছি আমি। কাজটা তুই একদমই ঠিক করিসনি মহারাজ মহেন্দ্র কুমার। নিজের কষ্টের কথা ভেবে রাজ্য ছেড়ে চলে এলি, কিন্তু তুই চলে এলে রাজ্যের মানুষের কি হবে সেটা কি একবারও ভেবে দেখেছিস? আমি জানি সাধু বাবা, আমি ভুল করেছি, কিন্তু কিভাবে আমি রাজবাড়িতে থাকবো বলুন? এই অশান্তি নিয়ে আমি যে আর এক মুহূর্ত চলতে পারছি না। সাধু বাবা এবার বেশ কিছুক্ষণ রাজা মহেন্দ্র কুমারের দিকে তাকিয়ে থাকল। তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণ কি যেন ভাবল। এরপর চোখ খুলে বলল, তুই আর একটা বিয়ে কর মহারাজ মহেন্দ্র কুমার। আমার দিব্য দৃষ্টি বলছে এবারে ঠিক তুই পুত্র সন্তানের মুখ দেখতে পারবি। তোর সকল দুঃখ দূর হয়ে যাবে, বংশে নতুন প্রদীপ জ্বলবে। কিন্তু সাধু বাবা, এই সময় আমি কাকে বিয়ে করব? কাকে আমার ছোট রানী করব? এখান থেকে ঘোড়া ছুটিয়ে সোজা উত্তর দিকে চলে যাবি। সেখানে একটা ছোট জলাশয় আছে। ওই জলাশয়ের গভীরে আছে একটা ছোট কৌটা। এক ডুবে ওই কৌটাটা তুলে আনবি। কৌটার ভেতর থেকে একটা পারুল ফুলের বীজ বের হবে। ওই বীজ মাটিতে লাগানোর সাথে সাথে সেখান থেকে এক রাজকন্যার জন্ম হবে। তুই ওই রাজকন্যাকেই বিয়ে করে ছোট রানী বানিয়ে রাজবাড়িতে ফিরে যাবি। ঠিক আছে সাধু বাবা, আমাকে এত বড় সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাধু বাবা মহারাজ মহেন্দ্র কুমারকে প্রাণ ভরে আশীর্বাদ করল। সাধু বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাজা ঘোড়া ছুটিয়ে তার কথা মতো ঠিক উত্তর দিকে চলে গেল। এদিকে রাজবাড়িতে দুই রানীর কথা কাটাকাটি তখনও চলছে। মহারাজকে নিয়ে তোর কোনো চিন্তা নেই? তোর এমন আচরণের কারণেই মহারাজ প্রাসাদ ছেড়ে বেরিয়ে চলে গেল। একদম আমার নামে দোষারোপ করবে না দিদি। আমি তো শান্ত হয়েই আমার ঘরে বসেছিলাম। তুমি তুমি তো আমার কাছে এসে ঝগড়া শুরু করলে। আমি যে এমনি এমনি ঝগড়া করিনি সেটা কিন্তু তুই বেশ ভালো করেই জানিস মোহনা। কাজ না করে এমন কতদিন বসে বসে খাবি বল তো? ঠিক আছে দিদি, ঠিক আছে, আমি মানছি আমারই ভুল হয়েছে। আমি এখন থেকে তোমার সাথে সব কাজ করব। কিন্তু মহারাজের কি হবে? উনি তো সেই কখন বেরিয়ে গেলেন। জানি না রাগ করে ঘোড়া নিয়ে কোথায় চলে গেলেন। আমি এক্ষুনি সেনা পাঠানোর ব্যবস্থা করছি। এদিকে সাধু বাবার কথা মতো উত্তরে ঘোড়া ছুটিয়ে মহারাজ মহেন্দ্র কুমার একটা ছোট জলাশয়ের পাশে এসে দাঁড়ায়। এই তো একটা সুন্দর ছোট জলাশয়। সাধু বাবা তাহলে নিশ্চয় এই জলাশয়ের কথাই বলেছিল। তার মানে এই জলাশয়ের নিচেই ওই ছোট কৌটা লুকিয়ে আছে। আর দেরি করা ঠিক হবে না, আমাকে এখনই কাজ শুরু করতে হবে। রাজা মহেন্দ্র কুমার ঘোড়া থেকে নেমে পড়ে। তারপর জলাশয়ে নেমে এক ডুবে জলাশয়ের নিচ থেকে ওই কৌটা তুলে আনে। এই তো সাধু বাবার বলা সেই কৌটা। এর ভেতরেই তাহলে সেই পারুল ফুলের বীজ আছে। এবারে সাধু বাবার কথা মতো আমাকে বাকি কাজটা করে ফেলতে হবে।
মহারাজ মহেন্দ্র কুমার এবার কৌটা খুলে পারুল ফুলের বীজ বের করে আনে, এরপর মাটিতে পুঁতে দেয়। সাথে সাথে বীজ পরিবর্তিত হয়ে এক সুন্দরী রাজকুমারীর আবির্ভাব হয়। আমি রাজকুমারী লীলাবতী। হে দয়াবান মহারাজ, আপনি আমাকে এখান থেকে মুক্তি দিয়েছেন, তাই আমি আপনাকে জীবন সঙ্গী হিসেবে চাই। নিশ্চয়ই, আমি এক্ষুনি তোমাকে রানী করে আমার রাজবাড়িতে নিয়ে যাব লীলাবতী। চলুন মহারাজ, তাহলে আর দেরি করা ঠিক হবে না। এরপর কি হতে যাচ্ছে? সাধু বাবার কথা মতো সত্যি কি মহারাজ মহেন্দ্র কুমারের ভাগ্যে পরিবর্তন হতে যাচ্ছে? লীলাবতীকে কি রাজবাড়ির দুই রানী মেনে নেবে? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে গল্পের দ্বিতীয় পর্বে। পরবর্তী পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে নতুন পর্বে।